This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH আপনাদের দেখালাম একটা গোটা টাইমলাইন, ইতিহাস সৃষ্টির পথটা ঠিক কেমন, শুরু থেকে শেষ। বুধবার দুপুরে যা শুরু হয়েছিল সেই বৃত্ত পূর্ণ হলো আজ গুরুবারে, বৃহস্পতিবার বিকেলে। কাল দুপুরে যখন শুভাংশু শুক্লার মহাকাশযান পৃথিবীর মাটি ছেড়ে মহাকাশে পৌঁছয়, তখন থেকে আমাদের অপেক্ষা শুরু হয়েছিল কখন তার পা পড়বে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে, মানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে। ঠিক 28 ঘন্টা পর এলো সেই মহেন্দ্রক্ষণ। অপেক্ষার অবসান, গোটা ভারতের অপেক্ষার অবসান। গোটা ভারত তাকিয়েছিল লখনৌয়ের শুভাংশুর দিকে, কখন তার পা পড়বে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। এর আগে কোনো ভারতীয়র এই অনন্য কৃতিত্ব নেই। রাকেশ শর্মা যে মহাকাশ স্টেশনে পা দিয়েছিলেন সেটা ছিল রাশিয়ার, সেটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ছিল না, কিন্তু এটা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। সেখানে প্রথম কোনো ভারতীয় ঢুকে পড়লেন গিয়ে। শুভাংশুদের নিয়ে কালই ডানা মেলেছিল ড্রাগন, আর এদিন গোটা বিশ্ব সাক্ষী থাকলো ভারতের মহাকাশ জয় সম্পূর্ণ হওয়ার মুহূর্তের। প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে এন্ট্রি শুভাংশু শুক্লার। এ তো বাঁধিয়ে রাখার মতো একটা ফ্রেম। এই ফ্রেম হচ্ছে চিরকালীন, আমরা বলি না যে অনন্ত, এই ফ্রেমটা হচ্ছে চিরকালীন। স্বপ্ন কিভাবে সত্যি হয় তার চোখের সামনে দেখার দিন। For 3 nations, a new chapter in space takes flight. Hello everyone, namaskar from space. ছোট্ট দুটো লাইন, তা শুনলেই মনটা খুশিতে ভরে যাচ্ছে, তাই না? আসলে শুভাংশু তো একা নন, তার সঙ্গে প্রত্যেক ভারতীয়র আশা আকাঙ্ক্ষা স্বপ্নও জুড়ে রয়েছে। তাই মহাকাশে বসে তার নমস্কার বলাটাও একটা বড় প্রাপ্তি। মহাকাশে ভারতের বিজয় পতাকা ওড়ানোর পথে এক বড় মাইলস্টোন। I was not feeling very great when we, got shot into the vacuum. But since yesterday, I've been told that I've been sleeping a lot, which is a good sign. So I think that's a great sign. I'm getting used to this quite well, enjoying the views, enjoying the entire experience, learning like a baby, learning the new steps, learning how to walk, learning how to control yourself, everything, learning how to eat, I think. So it's a new environment, new challenge. এমন যাত্রার অভিজ্ঞতাও তো পরম প্রাপ্তি। মহাকাশ যানে বসে শুভাংশু নিজের মুখ থেকে তা শুনে প্রত্যেকে উচ্ছ্বসিত। শুভাংশু নিজেও কম যান না। It was an amazing ride, and then suddenly nothing, everything silenced, and you were just floating. You unbuckle and you were just floating in the silence of vacuum. It was an amazing feeling. বুধবার ভারতীয় সময় বেলা 12টা 1 মিনিটে তাঁরা রওনা দেন। তখন থেকেই শুরু হয়েছিল অপেক্ষা। 28 ঘন্টা পর বৃহস্পতিবার বিকেল 4:02 ডকিং শেষ। ঘড়িতে তখন 5:53।
খুলে গেল শেষ দরজাটাও, খুলে গেল ইতিহাসের এক নয়া অধ্যায়, যেখানে শুধু শুভাংশুর নাম নয়, ভারতের নামও স্বর্ণাক্ষরে লেখা। খুব বলতে ইচ্ছে করছে, শুভাংশু মানেই ভারত, ভারত মানেই এখন শুভাংশু। এর থেকে বড় জয় হয় বলুন? আমরা কত ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় নিয়ে এই মর্তে দাঁড়িয়ে ঝগড়াঝাটি করি, কিন্তু এই মহাকাশ জয়ের যে শ্লাঘা, যে গর্ব, যে অনুভূতিটা শুভাংশুর হচ্ছে, কতটা অভিজ্ঞতা, কতটা সাধ্য সাধনা, অবশ্যই অনেকে বলবেন ভাগ্যও একটা ব্যাপার। সমস্ত কিছু এই মণিকাঞ্চন যোগ তৈরি হলে মানুষ এত বড় মানুষের মতো মানুষ হতে পারে, যা শুভাংশু হয়ে দেখিয়েছে। তিনি দেশের মুখ উজ্জ্বল করছেন। শুভাংশু শুক্লা এখন আর শুধু স্বপ্ন নন, তিনি স্বপ্ন পূরণের নাম। 41 বছর পর আর এক ভারতীয়র মহাকাশ জয়। রাকেশ শর্মা এটা প্রথম শিখিয়েছিলেন, এবার শুভাংশু শেখালেন স্বপ্ন ঘুমিয়ে দেখতে নেই, স্বপ্ন খোলা চোখে দেখতে হয়। এটা খুব বলতেন এপিজে আব্দুল কালাম, যাকে যা মিসাইল ম্যান বলা হতো, মানে আমাদের দেশের প্রাক্তন রাষ্ট্রপতি। লখনৌয়ের ছেলে শুভাংশু ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু। মিগ, জাগুয়ার, হক এরকম নানা ধরনের যেগুলো ফাইটার বিমান, এগুলো ওড়ানোর অভিজ্ঞতা তার রয়েছে। তার অনেক রকমের পরিচয়, প্রত্যেকটিতেই তিনি অনন্য কৃতিত্ব অর্জন করেছেন। দারুণ কেরিয়ার গ্রাফ তার। তবে এখন তার নয়া পরিচয়টাই একদম আলটিমেট পরিচয়। এর থেকে বড় পরিচয় আর কি হবে? সবচেয়ে উজ্জ্বল, আন্তর্জাতিক স্পেস স্টেশনে পা রাখা প্রথম ভারতীয় শুভাংশু। বিশ্বাস করুন, বলতে গেলেও আমার গায়ে এই মুহূর্তে কেমন কাঁটা দিচ্ছে। এক অদ্ভুত ধরনের আনন্দ, এক অদ্ভুত ধরনের শ্লাঘা, এক অদ্ভুত ধরনের রোমাঞ্চ। আর মহাকাশ, তার থেকে বেশি বিস্ময়কর তো ব্রহ্মাণ্ডে আর কিছু হয় না। এই অনুভূতির কোনো ভাগ হবে না, সত্যি বলছি। প্রত্যেক ভারতীয় নিশ্চিতভাবে এই কথাটা বলবেন শুভাংশুর এই দুরন্ত মহাকাশ যাত্রা প্রসঙ্গে। এই যেন সেভেন্থ হেভেনে ওঠা, আমরা বলি না বিরাট অনন্য কৃতিত্বে সপ্তম স্বর্গে পৌঁছে গেছে ভারত। সত্যিই একবারে আক্ষরিক অর্থেই যেন সেভেন্থ হেভেনে পৌঁছে গেছে। মহাকাশ মানেই এক রহস্যের ঠিকানা, যে রহস্য অনন্ত, শুধু ভেদ করে যেতেই হয়, চেষ্টাই করে যেতে হয়, পুরোপুরি কেউ কখনো জানতে পারে না। সেখানে এক ভারতীয় পৌঁছলেন, তিনি আগামী 14 দিন গবেষণা চালাবেন। এটা যে কতটা সুখের এবং সম্মানের, সেটা সব থেকে ভালো বুঝছেন তিনি নিজে। আন্তর্জাতিক স্পেস স্টেশনে শুভাংশুটা পৌঁছতেই যেন জামাই বরণ, না মিষ্টি মুখ করানো হয়নি, ওসব ওখানে চলে না, তবে তাদের জুস জাতীয় পানীয় দেওয়া হয়। যারা আগে থেকেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ছিলেন, হ্যাঁ ছিলেন, ওটা কিন্তু খালি ছিল না, তারা দুহাত বাড়িয়ে দিয়েছেন এবং তাদেরকে বুকে টেনে নিয়েছেন নতুন সদস্যদের। এক অসাধারণ ছবি। এদিকে শুভাংশুর পরিবার, তারা এখন কার্যত ভাষা হারিয়ে ফেলেছেন, ভাষা খুঁজে পাচ্ছেন না। কিভাবে গর্ববোধ করবেন এই অসামান্য কৃতিত্ব তাদের সন্তানের? কি বলবেন তারা? पूरा देश गौरव महसूस कर रहा, हम तो कर ही रहे, हमारा बेटा है तो सारे लोग जो है। बहुत गौरवपूर्ण क्षण है हमारे लिए, देश के लिए, प्रदेश के लिए, सभी के लिए गौरव का क्षण है। और ये हमारा तो बेटा ही है, तो हमको तो बहुत ही खुशी होती है। और देश प्रदेश की पूरी जनता हमारी जो बच्चे को आशीर्वाद दिया है, उसके लिए हम सबका धन्यवाद अदा करते हैं। দেখুন, আপাতত অন্তত 14টা দিন শুভাংশু সহ তার 3 সহযাত্রী যারা, তাদের ঠিকানা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা ISS। তবে মোট কিন্তু 4 জন নয়, এই যাত্রায় আরও একটা গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে। সেটা খুব মজার কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যাকে এদিন সামনে এনেছেন শুভাংশু ভাই। দেখুন, we showed you joy and grace. You know, this is swan, a great symbol. It looks really cute, but we have a very important swan in our Indian culture, which we are about. Swan symbolizes wisdom. This means a lot more, not just a zero-G indicator for us. And I think that we all have symbolism in Poland and in Hungary, in India as well. So I think this looks like a coincidence, but it is not. That it has more meaning than what we are attaching it to it. ছোট্ট একটা সফট টয়, খেলনা হাঁস। তবে যেমনটা শুভাংশু বললেন, এর গুরুত্ব কিন্তু অপরিসীম। তার মানে ক্ষুদ্র আমি, তুচ্ছ নই, এই হাঁসটা যেন বলছে। সে বলতে পারে না, কিন্তু ব্যাপারটা এইরকমই।
মহাকাশে প্রতীক নিয়ে যাওয়ার যে রীতি সেটা বহু যুগ ধরে চলে আসছে। কেন? শুভাংশু এবং তার টিমও নিয়েছেন জয়কে, জয় দ্য অ্যাস্ট্রো সোয়ান, এটার নাম দেওয়া হয়েছে জয়। এ শুধু তাদের আদরের খেলনা নয়, তার থেকে অনেক বেশি গুরুত্বের। কেন? ভারত, পোল্যান্ড, হাঙ্গেরি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের 4 মহাকাশচারী সবাই মিলে এই জয়কে বেছে নিয়েছিলেন। একটি মিশনের জিরো গ্র্যাভিটি সূচক হিসেবে কাজ করে। তার মানে হচ্ছে ঠিক যে জায়গায় পৌঁছে ওটা ভাসতে শুরু করে দেবে তখন বুঝে নিতে হবে সেখানে আর মাধ্যাকর্ষণ কাজ করছে না। এই যে মহাকাশযানে এদিক ওদিক তাদের ভাসতে দেখছেন মহাকাশচারীদের খেলনা হাঁসটিকে, এর উদ্দেশ্য হচ্ছে ওজনহীন হয়ে ওঠার মুহূর্তের সংকেত দিয়ে দেবে ওই ছোট্ট খেলনাটা। সেই জন্য মহাকাশযানের ভিতরে খেলনাটিকে ছেড়ে দেওয়া হয়। শুভাংশু সহ প্রত্যেকের চোখ মুখ দেখলেন, সেটাই বলে দিচ্ছে তাদের সাফল্যের কাহিনী। নতুন করে হাঁটতে শেখা, নিশ্চয়ই সেখানে তো আবার এমন করে হাঁটতে হবে, হাঁটতে গেলে আপনি ভেসে যাবেন, গ্র্যাভিটেশনাল ফোর্স সেখানে কাজ করে না। এর আগের অন্য যারা মহাকাশচারী গেছেন তাদের অভিজ্ঞতা দেখেছেন, স্পেস স্টেশনের ভেতরের ছবি। কিন্তু শুভাংশু তো নতুন গেলেন, তাকে এটা শিখতে হচ্ছে সেখানে কিভাবে খেতে হয়, কারণ খাবার প্লেট যদি ঠিকমতো না ধরেন তাহলে প্লেটটাও ভাসবে। অর্থাৎ নতুন করে যেন ছোটবেলা ফিরে এসছে, সবটাই তাকে শিখে নিতে হচ্ছে, বুঝে নিতে হচ্ছে। এটা সবে শুরু, এখন অনেক পথ চলা বাকি। এবার শুভাংশুর এই অভিযান হলো নাসার হাত ধরে, এলন মাস্কের মহাকাশযানে চেপে। তবে আগামী দিনে কিন্তু ভারতের পালা, মানে ভারত স্বাধীনভাবে করতে চায়। এই অভিযানের মাধ্যমেই খানিকটা যেন অলিখিতভাবেই ভারতের ভবিষ্যতের গগনযানের যে অভিযান হবে তার মহড়া হয়ে গেল এবং ভিত্তি তৈরি হয়ে গেল, মেন্টাল ফ্রেমওয়ার্কটা কিন্তু তৈরি হয়ে গেল। মানসিক তো একটা প্রস্তুতি লাগে যে একজন ভারতীয় পারেন, আবার পারেন 41 বছর পর। শুভাংশু ভবিষ্যতে ইসরোর গগনযান অভিযানেও থাকবেন, সেটা আগে থেকেই ঠিক হয়ে আছে। তারই দিন গোনা বা কাউন্টডাউন এখন থেকে শুরু হয়ে গেল। আবার কি, তারা পৌঁছানোর পর বিশ্ববাসীর চোখে ভারতের যেটা মানে ভারতীয়রাও যে পারে এই যে প্রত্যাশাটা, সেটা প্রত্যেক ভারতীয়র বেড়ে গেল, এদেশের প্রশাসনের বেড়ে গেল, আমজনতার বেড়ে গেল। ফলে গগনযান নিয়ে নতুন করে বড় স্বপ্ন দেখা শুরু হয়ে গেল। কোটি কোটি ভারতীয়র আশা, প্রত্যাশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন সব এখন ঘুরছে এই একটি নামকে কেন্দ্র করে। ভারত দেখছে কেমন করে ভারত ঘুরছে যুগান্তরের ঘূর্ণিপাকে। শুভাংশু স্বপ্নকে জয় করার আরেক নাম। এবার আসতেই হচ্ছে যুদ্ধের খবরে। কেন বলুন তো? আপনারা বলবেন যুদ্ধ তো আর হচ্ছে না। যুদ্ধ হচ্ছে না এটা ঠিক, কিন্তু যুদ্ধ যে বাঁধবে না আবার নতুন করে তার কোনো গ্যারান্টি কিন্তু নেই। এখন তো শুধু যুদ্ধ বিরতি চলছে, নতুন করে যুদ্ধ শুরু হওয়ার মানে এই পশ্চিম এশিয়ার কথা বলছি, যাবতীয় রসদ কিন্তু মজুদ। ইরান আর ইসরায়েল তাল ঠুকেই চলেছে, একেবারে লড়কে লেগে মনোভাব। ইসরায়েল মহড়া চালিয়ে যাচ্ছে, ওদিকে ইরানও হুঁশিয়ারি দিয়ে চলেছে। আর এই যুদ্ধবিরতির মধ্যেই যেন মধ্যপ্রাচ্যের আকাশে আবার যুদ্ধের সিঁদুরে মেঘ। আর সেই মেঘ দেখালেন খোদ ডোনাল্ড ট্রাম্প। পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের মেঘ, ফের ইসরায়েল ইরান যুদ্ধের সম্ভাবনা। যে কোনো সময় নতুন করে যুদ্ধ বেঁধে যেতে পারে, এই ইঙ্গিত দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প আছেন ট্রাম্পেই, কখন যে কি বলেন। এই সেদিন বললেন সংঘর্ষ বিরতি, দুপক্ষ একে অপরের বিরুদ্ধে হামলা চালালেই তিনি চটে গেলেন। ওই যে সাময়িক সংঘর্ষ বিরতি হয়ে গিয়েছিল এবং সংঘর্ষ বিরতির পর আবার নতুন করে সংঘর্ষ শুরু হয়ে গিয়েছিল, তিনি ইসরায়েলের ওপর বেশ ক্ষেপে গেলেন, বললেন ওরা ফেললেও তোমরা আর বোমা ফেলবে না গিয়ে, তাহলে এটা একটা মস্ত বড় ভুল হয়ে যাবে, হেন তেন অনেক কথা বললেন। এখন আবার বলছেন যে কোনো মুহূর্তে যুদ্ধ বেঁধে যেতে পারে, মানে বলেছেন সংঘর্ষ বিরতি মানতেই হবে। সেদিন যা বলেছিলেন এখন আবার বলছেন যুদ্ধ খুব শীঘ্রই। তার মানে বাংলা কথাটা কি জানেন, যেটা আমরা অন্তত বুঝতে পারছি, হয়তো আপনারাও এটা দেখার পর এই জিনিসটাই ধরে নেবেন, যে যুদ্ধের যে উদ্দেশ্য বা যুদ্ধের যে বীজ, সেই বীজটা এখনো মরেনি, বরং তাতে নতুন করে আবার অঙ্কুর গজাচ্ছে। তাই তো যুদ্ধের কথা আসছে বা পরিস্থিতি তৈরি হচ্ছে, তাই না? স্বঘোষিত শান্তির দূত ট্রাম্পের মুখে এই 24 ঘন্টা থেকে 32 ঘন্টা বা বড়জোর 72 ঘন্টা পেরিয়ে যাওয়ার মধ্যেই আবার নতুন করে যুদ্ধের আশঙ্কা। এই সেদিন ইরানের 3টে পরমাণু কেন্দ্রে হামলা চালালো তার দেশ আমেরিকা।
ট্রাম্প দাবি করলেন যে ইরানের পরমাণু কেন্দ্রগুলো পুরোপুরি ধ্বংস, অবলিটারেটেড, এই শব্দটা বারবার ব্যবহার করেছেন, নিশ্চিহ্ন হয়ে গেছে। তারপর আচমকাই সংঘর্ষ বিরতির কথা বললেন, আর সেই ঘোষণার 48 ঘন্টার মধ্যেই ট্রাম্পের মুখে আবার যুদ্ধ জিগির। কেন? তাহলে কি উদ্দেশ্য সাধন হয়নি? তিনি কি বলেছিলেন যে যেটা গুঁড়িয়ে দেওয়ার সেটা আমরা গুঁড়িয়ে দিয়েছি, তাহলে আবার যুদ্ধ বাঁধবে কেন? অর্থাৎ ইরানের পরমাণু কেন্দ্র ধ্বংস করতে তাহলে কি আমেরিকা ব্যর্থ হয়েছে? ব্যাপারটা কি? Tonight, I can report to the world that the strikes were a spectacular military success. Iran's key nuclear enrichment facilities have been completely and totally obliterated. ইরান ইসরায়েলের যুদ্ধ শুরু হলো, তারপরেই এন্ট্রি আমেরিকার। কিন্তু এত কিছুর পরেও একটা হিসাব কিছুতেই মেলাতে পারছে না ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বা IAEA। কেন? ইরানের পরমাণু কেন্দ্রে বাংকার বাস্টার বোমা ফেলল আমেরিকা, কিন্তু মজুত ইউরেনিয়াম আদৌ ধ্বংস হলো কি, নাকি হামলার আগেই চুপি চুপি সেই ইউরেনিয়াম ভান্ডার সরিয়ে ফেলেছে ইরান? সংশোধিত সেই ইউরেনিয়ামের পরিমাণ কম নয়, প্রায় 408 কেজি। সেটা দিয়ে নাকি 10টা পরমাণু বোমা বানানো যেতে পারে। তাহলে ইরানের যে পরমাণু প্রোগ্রাম বন্ধ করতে 12 দিনের যুদ্ধ হলো, সেই ইউরেনিয়ামই ধ্বংস করা গেল না? খোদ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির রিপোর্টেই তো সেই কথার উল্লেখ রয়েছে। কি লেখা রয়েছে IAEA রিপোর্টে উল্লেখ, ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি নিশ্চিহ্ন হয়নি। ইউরেনিয়াম পরিশোধনকারী সেন্ট্রিফিউজ সুরক্ষিত। ফোর্দো নিউক্লিয়ার প্ল্যান্ট ধ্বংস হয়নি। ফোর্দোর প্ল্যান্টের কিছু ক্ষতি হয়েছে, তবে সেই ক্ষতির মেরামতি করা সম্ভব। রিপোর্টে এও উল্লেখ করা হয়েছে ইরানের ইউরেনিয়াম ভান্ডার সুরক্ষিত। হামলার আগেই নাকি সরিয়ে ফেলা হয় পরিশোধিত ইউরেনিয়াম। তাহলে মহাযুদ্ধের পরেও যে কে সেই, অথচ ট্রাম্প বারবার দাবি করেছেন ইরানের পরমাণু অস্ত্র তৈরির স্বপ্ন অধরাই থেকে গেল। মার্কিন প্রেসিডেন্ট এক কথা বলছেন, আর উল্টো রিপোর্ট IAEA এর নিরাপদ স্থানে নাকি সরিয়ে ফেলা হয়েছে ইউরেনিয়াম। কোথায় গেল সেই 408 কেজি ইউরেনিয়াম? IAEA এর দাবি 36 ইঞ্চির 16টা সিলিন্ডারে রাখা যেতে পারে সেই ইউরেনিয়াম। সেক্ষেত্রে প্রতিটা সিলিন্ডারের ওজন হতে পারে প্রায় 25 কেজি। কাঁধে করেই বয়ে নিয়ে যাওয়া যেতে পারে সেই ইউরেনিয়ামের ভান্ডার। IAEA দাবি করছে ইরানের ইউরেনিয়ামের ভান্ডার অটুট। ইসরায়েল কি সে কথা জানে না? ইসরায়েলি আল হাদাত চ্যানেলে সে দেশের এক সেনা কমান্ডার দাবি করেছেন ইসরায়েলের কাছে ইরানের ইউরেনিয়ামের তথ্য ছিল, কিন্তু রেডিয়েশনের আশঙ্কায় হামলা করা হয়নি। খামেনেই সরকারও বলছে দ্রুতই পরমাণু কর্মসূচি ফের শুরু করা হবে, আর সেই কাজে নজরদারি চালাতে দেওয়া হবে না IAEA কে। IAEA এর সঙ্গে সম্পর্ক ছিন্ন। বড় ঘোষণা ইরানের, ওদিকে চড়া সুর ইসরায়েলেরও। যুদ্ধের হুঁশিয়ারি ইসরায়েলি প্রধানমন্ত্রীর গলায়। এই আবহেই ইরানি মিডিয়ায় খামেনেই বার্তা দিয়েছেন, ইসরায়েল যতই দাবি করুক ইরানের প্রত্যাঘাতে তারা চূর্ণ বিচূর্ণ এবং প্রায় পরাজিত। ইসরায়েল পরাজিত সে কথা বলে কি হুঁশিয়ারি দিয়ে রাখলেন ইরানের সুপ্রিম লিডার? তাহলে যুদ্ধবিরতি কি শুধু কয়েক দিনের, তারপর আবার আরো বড় যুদ্ধ? কাল দীঘায় রথযাত্রা উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে আজ দীঘার সৈকতে অন্য মেজাজে দেখা গেল মমতাকে। বাঁদরকে বিস্কিট খাওয়ালেন মুখ্যমন্ত্রী। দীঘায় রথযাত্রার উৎসবে নিরাপত্তার কড়াকড়ি। রথের অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী, VVIP ছাড়াও আমন্ত্রিত চীন, রাশিয়া, ইউক্রেন সহ বিভিন্ন দেশের 50 জন অতিথি। নিরাপত্তার দায়িত্বে 3000-এর বেশি পুলিশকর্মী, ড্রোন, ওয়াচ টাওয়ার, সিসি ক্যামেরায় চলবে নজরদারি। পুরীর রথে নজিরবিহীন নিরাপত্তা। রথযাত্রায় পুরীর নিরাপত্তায়
এআই প্রযুক্তি ব্যবহার, 275 জায়গায় এআই নির্ভর সিসি ক্যামেরায় নজরদারি চলবে। পুণ্যার্থীদের নিরাপত্তায় এনএসজি স্নাইপার, বহুতলের ছাদ থেকে চলবে নজরদারি। অমরনাথ যাত্রার বাকি আর মাত্র 1 সপ্তাহ, তার আগে জম্মু কাশ্মীরের উধামপুরে জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই। বসন্তগড় গ্রামে লুকিয়ে জঙ্গিরা, খবর সূত্রে জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।